রুকিয়া হেসে ফেলল। সেদিন তো কেউ জানে না, আছে গোপনে গোপনে। তুমি ছাদের সেই বৃষ্টির দিনের তারিখ মনে রেখেছ? একটু ঘুরোঘুরির পরে একটা শাড়ি, চুড়ি আর বাসার জন্য গোটা 2 চাদর কিনে সাদাপের কাঁধে হেলান দিয়ে রিকশায় চড়ে বাসায় আসতে আসতে রুকিয়ার উপলব্ধি হলো জীবন সুন্দর। পদ্মা নদীর বুক চিরে লঞ্চটা এগিয়ে চলছে ধীরে, অথচ নিশ্চিন্ত এক ছন্দে। চারদিকে শুধু পানি, অথচ একঘেয়ে না। প্রতিটা ঢেউ যেন আলাদা গল্প বলছে, চাঁদের আলোর প্রতিফলন পানিতে। লঞ্চের পেছনে তৈরি হওয়া ঢেউগুলো লম্বা হয়ে ছুটে যাচ্ছে, যেন কেউ নীরবে পেছন থেকে ডেকে যাচ্ছে, ফিরে তাকাও, অতীতের দিকে দৃষ্টি দাও। ডেকের একপাশে বসে আছেন রাহাত সাহেব আর নীলুফার বেগম। পার্টি এনেছেন সাথে। সাপ্তাহিক কোনো ছুটির দিন না, তাই ভিড় নেই তেমন। বরিশালগামী লঞ্চগুলো বেশ বড় হয়। হালকা বাতাস বইছে, সেই বাতাসে নীলুফার বেগমের শাড়ির আঁচল উড়ছে বাতাসে। বারবার এসে ছুঁয়ে যাচ্ছে রাহাত সাহেবের হাত। অবশ্য তিনি সেটা সরাচ্ছেন না, যেন উপভোগ করছেন এই মৃদু ছুঁয়ে থাকা। দূরে কয়েকটা ছোট মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে, ফেরি, লঞ্চ আর ট্রলারও দেখা যাচ্ছে। রাতটা অদ্ভুত সুন্দর, আকাশে চাঁদ, আর রাহাত সাহেবের মন আজ উদাস। পার্টিতে বসে রাহাত সাহেবের কাঁধে মাথা রেখে চুপ করে বসে আছে নীলুফার বেগম, সম্ভবত চোখ লেগে আছে। এদিকে রাহাত সাহেব আজ অনেক দিন পর নিজের ভেতরে ঢুকে দেখার মতো সময় পেয়েছেন। যেন নীলুফারের সাথে ওনার সম্পর্কটা ছিল প্রয়োজনের, সময়ের সাথে নির্ভরশীলতার। ভালোবাসা সেটা ছিল শরীরের কাছে থাকা, চাহিদা মেটানো, একসাথে থাকা এই পর্যন্ত। কিন্তু এখন এই শেষবেলায় উনি উপলব্ধি করেছেন, বিয়ের এত বছর পর উনি নীলুফারকে এই শেষ সময়ে বুঝতে পারছেন, যখন যৌবিক চাহিদা গৌণ, মুখ্য মানসিক কাছাকাছি আসা। এই সময় অদ্ভুতভাবে নীলুফারকে ওনার আরও বেশি করে দরকার হচ্ছে। একটা টান অনুভব করছেন। একসাথে হজ করার দিনগুলোতে এই বিষয়টা অনুধাবন করেছেন, আর একত্রে এই ছোট ছোট ভ্রমণ যেন সেটাকে আরও তীব্র করে তুলছে। কেন? তিনি তাকালেন ঘুমন্ত মুখটার দিকে। এই একই নারী এত বছর ওনার পাশে ছিল, রাগ করেছে, অভিমান করেছে, তবুও কখনো ওনাকে ছেড়ে যায়নি। রাহাত সাহেব কতবার নীলুফারের কোনো কথার গুরুত্ব দেয়নি, কথা শোনেননি, কতবার অবহেলা করেছেন, তবু নীলুফার নীরবে পাশে থেকেছে। উনি বরাবর মাথা মোটা বলে তাচ্ছিল্য করেছেন। কিন্তু হঠাৎ করে একান্ত এই দিনগুলোতে মনে হলো এই নারীকে তিনি কখনো চিনতেই পারেননি। রাহাত সাহেব ধীরে শ্বাস ফেললেন। এতদিন পর বুঝছি নীলুফার আমার কত খেয়াল রাখে, আমার সাথে কথা বলতে আর সময় কাটাতে কত উদগ্রীব। নিজের কাছেই প্রশ্ন। সহসায় মনের আয়নায় আর একটা মুখের ছায়া পড়ল। সালেহা, ওনার প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা, কখনো খুব কাছের ছিল। তারুণ্যের দিনগুলো, নতুন সংসার, অদ্ভুত টান। সেই সময়ের ভালোবাসাটা ছিল তীব্র, অস্থির, সর্ব অধিকারী, আগুনের মতো। সালেহার মৃত্যুর পরেও সে আগুন নিভেনি। কিন্তু আজ চোখ বন্ধ করলেন রাহাত সাহেব। সালেহার মুখটা মনে করার চেষ্টা করলেন। স্পষ্ট আসে না, ছবির মতো ঝাপসা, কণ্ঠস্বরও ঠিক মনে পড়ে না। রাহাত সাহেবের বুকটা হালকা কেঁপে উঠল। আমি কি তাহলে ভুলে যাচ্ছি? নিজের কাছে করা এই প্রশ্নে এক ধরনের অপরাধ বোধ লুকিয়ে আছে। তারপর নিজে উত্তর খুঁজলেন। না, ভুলে যাচ্ছেন না। ভালোবাসা একেবারে মুছে যায় না, শুধু তার তীব্রতা বদলে যায়। সালেহার প্রতি ভালোবাসা এখনও আছে, কিন্তু সেটা এখন স্মৃতি হয়ে গেছে। চাঁদের মতো সেই ভালোবাসা, স্নিগ্ধ, সুন্দর, কিন্তু দূরের। আর নীলুফার, ওনার বর্তমান, রোজকার অভ্যাস, রোজকার নির্ভরতা। রাতের শেষে যে মানুষটা পাশে থাকে সেই আসলে সবচেয়ে সত্যি। রাহাত সাহেব ধীর হাত বাড়িয়ে নীলুফারের হাতটা ছুঁয়ে দিলেন। তিনি মনে মনে বললেন, আমি কি তাহলে
এখন তোমাকে ভালোবাসি? প্রশ্নটা শুনে নিজে চুপ করে গেলেন। বুঝতে পারলেন হয়তো এই ভালোবাসা প্রথম ভালোবাসার মতো তীব্র না। হয়তো এতে আগুন নেই, কিন্তু এতে স্থিরতা আছে, শান্তি আছে, আর আছে একটা গভীর নির্ভরতা। নিজের জীবনে রাহাত সাহেব উপলব্ধি করলেন, জীবনের এই পড়ন্ত বেলায় ভালোবাসা মানে আর অধিকার না, না কোনো তাড়না। ভালোবাসা মানে কারো পাশে চুপচাপ বসে থাকতে পারা। রাহাত সাহেব চোখ বন্ধ করলেন। মনে মনে দুটো নাম এলো, সালেহা, নীলুফার। একজন তার অতীত, আরেকজন তার বর্তমান। ধীরে ধীরে মেনে নিলেন, আমি দুজনকেই ভালোবেসেছি, শুধু ভালোবাসার রংটা বদলে গেছে। তারপর বইয়ের চলা পানির দিকে তাকিয়ে আহমেদ ছফার একটা বিখ্যাত উক্তি মনে হলো, শুধু মানুষ নয়, পাখিও ঘর তৈরি করে বাস করে। মানুষের সঙ্গে পাখির তফাৎ হলো, পাখি লক্ষ লক্ষ বছর ধরে একই ধরনের ঘর তৈরি করে আসছে, কিন্তু মানুষের গৃহ নির্মাণ শৈলী বারবার বদলে যায়। এটাই মানুষের বিশেষত্ব। পশু পাখির সঙ্গে মানুষের এখানেই তফাৎ, মানুষের মধ্যে এক ধরনের আগুন আছে যা অন্য প্রাণীর নেই। এই ভেতরের আগুনের শক্তিতে মানুষ নিজেই নিজের অতীতকে অতিক্রম করে যায়। নীলুফার হঠাৎ জেগে উঠল, আধো চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। বিয়ের এত বছর পর যেন সত্যিকারের ভালোবাসা পেয়েছেন। রাহাত সাহেব এখন তার সব কথাই নীলুফারকে বলে, আগে যেটা অন্য কাউকে বলতেন। দেখেছ চাঁদটা কত সুন্দর? রাহাত সাহেব একটু হাসলেন। তন্দ্রা ছুটে গেল। আগে কেন জানি, এসব চোখে পড়তো না, হয়তো জীবনের ব্যস্ততায় সাল এনেছ। নীলুফার বেগম তাকালেন। এই মানুষটার সাথে এত বছর কাটিয়েছেন, তবু আজ বছর 2 যেন নতুন লাগছে, বিশেষ করে হজে যাওয়ার পর থেকেই। নীলুফার বেগম শাল বাড়িয়ে দিল। রাতের আধারে ও নদীর ওপারে দূরের চরগুলো ধূসর ছায়ার মতো দেখা যাচ্ছে। লঞ্চের হর্ন বেজে উঠল, দীর্ঘ আর গভীর। এই শব্দটা যেন বুকের ভেতর অতীতের কোনো সুর বাজিয়ে যায়। রাহাত সাহেব ধীরে বললেন, জীবনটা যদি এমন হতো, এই নদীর মতো। নীল বেগম মৃদু হেসে বললেন, না বাবা। রাহাত সাহেব তাকালেন, কেন? কারণ নদী তো থামে না, কিন্তু আমাদের থামতে হবে, কারণ আমরা এখন নানা নানুও বটে। রাহাত সাহেব হাসলেন, তা যা বলেছ। ভেবেছিলাম মেয়েদের বিয়ে দিলেই মুক্তি বুঝি, সংসারের এই মায়ার জালে শেষ আছে কোথাও না কোথাও। কিন্তু আজ দেখছি মায়া তো ফুরাই না, বরং বংশ পরম্পরায় ডালপালা মেলে। আগে টান ছিল শুধু মেয়ের জন্য, এখন সেই টান গিয়ে ঠেকেছে তাদের সন্তানদের ওপর। নীলুফার বেগম শাল ঠিক করে পরিয়ে দিলেন রাহাত সাহেবের গায়ে। হ্যাঁ, ওদের কথাই বেশি মনে হয়। রাহাত সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। নিজের কোনো পুত্র সন্তান না থাকায় রাখির ছেলের প্রতি ওনার টান বেশি, এটা অস্বীকার করার উপায় নেই। আবার নীলুফার রুহমার প্রতি বেশি দুর্বল, এটাও স্পষ্ট আর স্বাভাবিক। নীলু, প্রবাদ আছে না, স্নেহ চিরকাল নিম্নগামী। আজ হাড়ে হাড়ে তার প্রমাণ পাচ্ছে। সব কাজ শেষ করেও যেন ছুটি নেই নিজেদের হাতে গড়া এই মায়ার সংসারে। আমরা আমৃত্যুবন্দী হয়ে, যার শেকলটার শক্ত হয়ে চেপে বসেছে নাতি নাতনিদের কচি আঙ্গুলের ছোঁয়ায়। নীলুফার বেগম হাসলেন। মোবাইল বের করে রুহামা আর রাহিলের ছবি দেখতে লাগলেন। রাহাত সাহেব সেদিকে তাকিয়ে আবার ভাবুক হলেন। পুরুষ হয়ে জন্মানোর এই এক দায়, বাইরে থেকে আমাদের কঠোর মনে হলেও ভেতরে এই যে মায়ার একটা টান, এটা কাউকেই বোঝানো যায় না। আমরা পুরুষরা সারা জীবন ভাবি দায়িত্ব শেষ হলে আমরা মুক্ত, কিন্তু আসলে আমরা এক মায়া থেকে অন্য মায়ায় স্থানান্তরিত হই মাত্র। বাগানের ল্যাটকা দিয়ে বসে মাটি 2 হাতে ছানাছানি করছে যে বাচ্চাটা, ওর ডাকনাম রাহিল, ভালো নাম হলো সৈয়দ আরাফ হক। নিজের রেনু আম্মির সাথে গাছ লাগাচ্ছে। এইমাত্র মাটিতে একটা লাল কেঁচো খুঁজে পেয়েছে, সেটা হাতে নিয়ে একটা দৌড় দিল। রাফিন জানে রাহিল নিশ্চিত বাগানে, এতবার নিষেধের পরেও না রেনু আপা না এই বাচ্চা কেউ কথা শুনেই না। রাহিল ছুটে এসে বাবার সাথে ধাক্কা খেলো, বাবা দেখো পোকা। রাহিল উঁচু করলো কেঁচোটা, সি ফেল ফেল।
রাফিনের গা গুলি উঠল। চলো গোসল করবে। রাহিল 2 হাত উঁচু করলো। হেঁটে চলো পচা ছেলে। রেনু ততক্ষণে চলে এসেছে। আম্মাকে দেখে রাহিল মুহূর্তে কেঁদে নালিশ করল, বাবা পচা বলে। রেনু এক ঝটকায় বুকে জড়িয়ে নিল। আমার সোনা বাচ্চাকে কে বকেছে? চল আমি গোসল করিয়ে দিচ্ছি। আপা আমি করাবো? সারাদিন কি এসব মাটি ঘাটাঘাটি করে? তুই কি বুঝবি? ইদানিং বাচ্চারা সারাক্ষণ হয় মোবাইল, নয়তো টেলিভিশন দেখে। আমার সোনা বাবাই গাছ লাগায়, মুরগি নিয়ে খেলে, বেড়াল পালে। রেনুর মুখে গর্বিত হাসি। রাহিলের জন্য এই বাড়ির পেছনের দিকে মুরগি আনা হয়েছে, যেন সে খাঁটি ডিম খেতে পারে। রাফিনের প্রবল আপত্তি ধোপে টেকেনি। রেনু তো পারলে গরু নিয়ে আসে, তবে খাঁটি দুধ আসে আর পুকুরের মাছ রেনুর গ্রামের বাড়ি থেকে। রান্নাঘরে রান্না করার ফাঁকেই রাখি রেনু আর রাফিনের বাকবিতণ্ডা শুনতে পাচ্ছে। এসব এখন এবারে নিত্যদিনই রুটিন। হেসেলের দায়িত্ব এখন রাখির। কোমরে আঁচল গুজে এক সময়ের ব্যবসায়ী আর শিক্ষিকা রাখি এখন পুরো দস্তর গৃহিণী। রাহিলের যখন 1 বছর তখন চাকরিটা ছেড়ে দেয় রাখি। তার 6 মাস পরে রেনু আপা হেসেল বুঝিয়ে দেয় রাখিকে। তার দিন এখন কাটে ভাতিজার পিছু পিছু। রাখি প্রথমে হিমশিম খেলেও এখন বুঝে নিয়েছে, আসলে কাঁধে দায়িত্ব পড়লে সবাই সব পারে। আমার ছেলে কৃষক হবে, তাই তোমার মনে হয়? রাফিনের গলা পাওয়া গেল। হলে কি সমস্যা? ও যেটাতে শান্তি পাবে সেটাই করবে। তুই ওকে ছাড়, আমি গোসল করাচ্ছি। না, আজ আমি করাই। রাফিনের পায়ের শব্দ মিলিয়ে যেতেই রেনু রান্নাঘরে উকি দিল। কোনো সাহায্য লাগবে? রাখি এর অপেক্ষায় ছিল। আপা আমি ডাল মাংস করে ফেলেছি, ভাত চুলায়, তুমি একটু সবজি করে দাও তো। রেনু রান্নাঘরে ঢুকতে রাখি অ্যাপ্রন খুলে হাত ভালো করে ধুয়ে নিল। পারো বটে তোমরা অ্যাপ্রন পরে রান্না? হাসে রেনু। তোমার ভাই তো রাগারাগি করে, নইলে আপা দেখো তো সাবধানে থাকি, তবু গেলেই বলবে তোমার সাথে তেল ঝোলের গন্ধ। গরুটাকে বলবি এটা গন্ধ না ঘ্রাণ। রাখি চুপ করে রইল। সত্যি বলতে ওর নিজেরই এইসব গন্ধ ভালো লাগে না। ওয়াশরুমে শুরু হয়েছে আরেক তাণ্ডব। ছোট বাথটাবে সাবানের ফেনা, তাতে গা ডুবিয়ে শুয়ে আছে রাহিল। ওর বাবা হাত পায়ের নখ ঘষে পরিষ্কার করছে। রাখি বিছানায় বসে দেখছিল। রাফিন বাবা হিসেবে চমৎকার, শুধু চমৎকার না অতি চমৎকার। ছেলের ছোট ছোট বিষয় খেয়াল রাখে। শুক্রবার আর শনিবার ছেলের গোসল আর খাবারের দায়িত্ব রাফিনের। অন্যান্য দিন অবশ্য রেনু আপার রাখি মিলেই করে। মা আসছে বাবা। আসছে না বলে এসেছে। ছেলেকে শুধরে দিয়ে রাখির দিকে তাকায় রাফিন। আমি গোসল সেরে নামাজ পড়ে আসি, রাহিলকে নিয়ে খেয়ে বের হব। কি মজা, লুহামাকেও নিও। রাখি একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলে রকে ল উচ্চারণ করে। ঠিক হবে তো, বড় হলে এই চিন্তায় রাখি শেষ। মা না হলে বোঝাই যায় না সন্তানকে নিয়ে মায়ের কত রকম চিন্তা হয়। লুহামা না বাবা, ওটা রুহামা। র বলো রুহামা। রাহিল গম্ভীর গলায় বলে লুহামা। রাফিন হেসে বলল লুফাইজা। তোমার এত চিন্তা করা লাগবে না, এক সময় লামিম র উচ্চারণ করতে পারবে। ফাজিল লোক। খাবারের টেবিলে আরেক যুদ্ধ। টেলিভিশন বা মোবাইল দেখে খাওয়াতে রেনুর ভেটো। রাহিল বিকেলে দাদির সাথে বসে কার্টুন দেখে, দূরে বসে, আর রেনু আম্মার ঠিক করে দেয়া কার্টুন। মোবাইল তো একদম নিষিদ্ধ। মাঝে মাঝে জাভেদ দুপুরে বাসায় এসে খাবারের পর যখন রেস্ট নিতে যেত, রাহিলও যেত সাথে। ফুপুকে ওর খুব পছন্দ, ফুপাকে আরও পছন্দ। ফুপাকে ঘুম পাড়িয়ে তার মোবাইল দেখা। এই বিষয়ে আবিষ্কারের পর কি যে বকাবকি করেছে রেনু জাভেদকে, অথচ জাভেদ কিছু বুঝেনি। রুহামাকে ওর দিদা মোবাইল দেখতে দেয়। এটা দেখে আসার পর রাহিল খুব কষ্ট পেয়েছে। কেঁদে কেঁদে বলেছে কেউ নাকি ওকে ভালোবাসে না। এরপর রেনু ফোন করে রুকিয়াকে বলেছে মোবাইল না দিতে রুহামাকে। রাখির এত হাসি পেয়েছে, মনে মনে ভেবেছে রেনু আপার খপ্পরে পড়ে বাচ্চারা মোবাইল বঞ্চিত। অবশ্য সানজিদা খালার আবার বিষয়টা ভালো লাগেনি। ওনার ভাষ্য সারাদিন বাচ্চাটা করবে কি একা একা। যাই হোক, গত সপ্তাহে বাবার বাসায় যাবার পর রাহিলের নীলুফার নানু মোবাইল দেখিয়ে খাইয়েছে। ব্যাস, রাহিল এখন প্রতিদিন সেই ধান্দায় থাকে। রাফিন ছেলেকে খাওয়াচ্ছে নাকি ধৈর্য পরীক্ষা দিচ্ছে কে জানে। রাহিল এক গাল নিয়ে
মুখ ফুলিয়ে বসে আছে। সবার খাওয়া শেষ। তুই ওঠ, আমি খাওয়াই। রেনু আর না পেরে বলল, না পা, আমি খাওয়াই, কিন্তু এই ব্যাটার কি সমস্যা, এতক্ষণ লাগায় কেন? মোবাইল চাই। রেনু মুখ বাঁকালো। রাফিন পকেটে হাত দিতে রেনু ধমক দিল, সব কটা বাচ্চা নষ্ট করার মেশিন আমাকে দে। বলেই কোলে তুলে নিল রাহিলকে। তারপর খাবারের থালা নিয়ে নিজের ঘরে চলে গেল। রাখি তৈরি হচ্ছে। রাফিন পেছনে দাঁড়িয়ে বলল, রেনু, আপ্পাকে মাঝে মধ্যে উন্মাদ মনে হয়। রাখি হেসে ফেলল, হ্যাঁ বাড়াবাড়ি করে, কিন্তু সেটা যেহেতু আমাদের ছেলের ভালোর জন্য, আমাদের অভিযোগ করা উচিত না। রাফিন মাথা নাড়ে, সেটাও ঠিক। রুফাইজা, তোমার ডানগালে কি কি? রাখি আয়নায় তাকায়, তারপর ঘুরে দাঁড়িয়ে যায়। কিছুই তো নেই। রাফিন চটজলদি গালে ঠোঁটে স্পর্শ করে বলে, এখন দেখো। এত ঢং জানো? কম জানতে বলো। আরও বেশি হলেও ক্ষতি নেই। মুখ টিপে হাসে রাখি। তারপর রাফিনকে জড়িয়ে ধরে আলতো কণ্ঠে বলে, আমিও করবো এরকম ঢং। রাফিন হেসে মাথা নাড়ে, কিন্তু রাখির রং ঢং কিছুই করা হয় না। রাহিল দ্রুত বেগে দৌড়ে এসে যায় ঘরে। ঘুলতে যাব না? রাফিন দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, খুদে ভদ্রলোক রাতেও ঘুমায় দেরি করে, আর দিনে তো জি বাবা যাব। তার আগে চলেন মুখ ধুই, আপনার মুখে খাবার লেগে আছে। বাসায় ফিরে রাখি ফ্রেশ হয়ে নিয়েছে। আজ গিয়েছিল বসুন্ধরা মার্কেটে। সেখানকার টগি ওয়ার্ল্ড রাহিলের খুব পছন্দ। রাতের কিছুই খাবে না ওরা। আয়নায় তাকে ভাবলো সানারাও এসেছিল। আরিয়াকে রাহিল খুব পছন্দ করে, কিন্তু 7 বছর বয়সেও আরিয়া খুব দুষ্টু। বিশেষ করে সানার প্রশ্রয় পেয়ে পেয়ে আজ রাহিলকে এত জোরে ধাক্কা দিয়েছে, মাথায় ফেটে যেত। ভাগ্য ভালো আকাশ ধরে ফেলেছে। আরিয়াকে আকাশ একটা চরও মেরেছে। সানা অবশ্য এটা মানতে পারেনি। বাঘ বিতণ্ডার ফলস্বরূপ মেয়েকে নিয়ে হনহন করে বের হয়ে গেছে। আকাশ অবশ্য একটু কটু কথা বলেছে, মায়ের চেয়েও বেশি মা হওয়ার চেষ্টা করে সানা। সানজিদা খালাও এরকম বলে। ওই বাসায় গেলে রুহামাকে মারলেও কিছু বলা যায় না, কিন্তু খালা তো চুপ থাকার মানুষ না। ব্যাস লেগে যায় মা আর মেয়ের মধ্যে। রুকে কিছু বলে না, এটাই রক্ষে, নইলে লেগে যেত ত্রিমুখী সংঘর্ষ। রাহিলকে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে। ঘরে ডিম লাইটের মৃদু আলো। অন্ধকারে রাহিল ভয় পায়। রাখি আলমারির সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। রাফিন বারান্দায় ছিল। ঘরে ঢুকে আলমারি থেকে একটা ব্যাগ বের করল। রাখি খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। আজ এটাই নিয়েছে মার্কেট থেকে রাখিকে লুকিয়ে। ব্যাগটা রাফিন রাখির হাতে দিল। কি এনেছ? আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রাখি। রাফিন একটু রহস্যময় ভঙ্গিতে বলল, দেখো তো পছন্দ হয় কিনা। রাখি খুলে দেখলো একটা স্লিভলেস ড্রেস, গাঢ় লাল রং, সিল্ক কাপড়। রাখি অবাক হয়ে তাকালো, এটা আমার জন্য না, পাশের বাসার ভাবির জন্য। গম্ভীর মুখে বলল রাফিন। রাখি হেসে ফেলল, তুমি না, কি যে বলো। তারপর একটু থেমে পড়ল। আমি এটা পরবো? আমাকে পরতে বলো, তুমি পরলে কি সমস্যা? রাখি একটু লজ্জা পেল। স্লিভলেস, আমার হাতে টিকার এত বড় একটা দাগ আছে, ভালো দেখাবে না। রাফিন কাছে এসে দাঁড়ালো। তোমার সেই দাগ কি আমার অদেখা? আশ্চর্য, তোমাকে সুন্দর লাগবে বলেই এনেছি। কিছুক্ষণ পর রাখি ড্রেসটা পরে বের হলো। কোকড়া চুলগুলো খোলা, চোখে মুখে অস্বস্তি। রাফিন তাকিয়ে রইল, চোখ সরাতে পারছে না। নারী সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। পুরুষের হৃদয়ে সুনামির মতো তাণ্ডব বইয়ে দেওয়ার ক্ষমতা নারীর আছে। ধীরে ধীরে এগিয়ে এসে বলল, অপূর্ব, এই জন্যই কিনেছি। মৃদু আলোতে তোমাকে কি যে মোহনীয় লাগছে। রাখি মাথা নিচু করে হেসে ফেলল। বিয়ের এতদিন পর এত দেখার কি আছে? রাফিন ফিসফিস করে বলল, অনেক কিছু আছে, তুমি সেসব বুঝতে পারবে না। পারলে তুমিও আমাকে এভাবে দেখতে। দেখি না? দেখো কখন? আমি ঘুমিয়ে থাকলে? আজব, আমি তোমাকে সবসময় লক্ষ্য করি। এই যে জুলফিতে কয়টা চুল সাদা হয়েছে, চুল অল্প বেড়েছে। বাহ। রাফিন রাখিকে কাছে টানলো, পিঠের চুলগুলো সরিয়ে দিল। তুমি জানো না তোমাকে এভাবে দেখলে কেমন যে লাগে। রাখি নিজের মাথা রাখলো রাফিনের বুকে কেমন লাগে। ঠিক তখনই মা বাবা দুজনই থমকে গেল। রাহিল বিছানায় উঠে বসেছে, চোখ আধখোলা, হাতিয়ে হাতিয়ে মাকে খুঁজে বেড়াচ্ছে। মা, হিসু।
রাখি দ্রুত ছেলেকে কোলে নিল। ডায়পার ছেড়েছে রাহিল 2 বছর থাকতেই। রেনু ছাড়িয়ে দিয়ে এভাবে অভ্যাস করিয়েছে। সত্যি বলতে রাখি প্রথমে বিরক্ত হলে এখন অভ্যাস হয়ে গেছে। রাফিন ঠোঁট চেপে তাকিয়ে আছে। এই ছেলের হিসুর আর টাইম নেই। রাখি হিসু করিয়ে আদর করে আবার ঘুম পাড়াতে লাগলো। রাহিল আধো ঘুমে বলল, গুলতে যাব না মা, কাল যাবো, এখন ঘুমাও। অবশেষে আবার ঘুমিয়ে পড়ল রাহিল। রাখি পাশ ফিরে দেখল রাফিন বিছানায় এদিকে কাত হয়ে তাকিয়ে আছে। চোখে সে একই দৃষ্টি। এইভাবে তাকিয়ে আছো কেন? রাফিন ধীরে বলল, যেখানে থেমেছিলাম সেখান থেকে আবার শুরু হবে তাই। রাখি হেসে ফেলল, তুমি না? আবার কাছে এলো দুজন। এইবার আর কোনো বাধা নেই। সানা কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। আকাশের সাথে আসার পর থেকে কোনো কথাই বলছে না। বাসায় এসে আকাশ আরিয়াকে কড়া শাসন করেছে। সানা কিছুই বলেনি। আজ নিজের মেয়ে নয় তাই শুনতে হলো। মায়ের চেয়েও বেশি মা হতে চায় সানা, অথচ সানা সবসময় চেষ্টা করে কেউ যেন না বলতে পারে আরিয়া ওর সৎ মেয়ে। সেই ইনসিকিউরিটি থেকে বেশি বেশি কেয়ার করে আরিয়াকে। আর আরিয়া বুঝে ফেলেছে মিস মা হলো ওর সবচেয়ে আপন স্থান। আকাশকে কিভাবে বোঝাবে সানা আরিয়াকে শুধু ভালোবাসে না, সাথে আরিয়াকে দিয়ে নিজের প্রমাণ করতে চায়। সানা বুঝতে চায় মা শব্দটার আগে সৎ বিশেষণটা ওর ক্ষেত্রে কতটা অর্থহীন। সন্তানহীন সানা প্রমাণ করতে চায় উদরে না ধরলেও ওই আসল মা। কিন্তু এই প্রমাণ করার নেশাটা মাঝে মধ্যে বড্ড ভয়ঙ্কর হয়ে ওঠে। সানা নিজে বুঝতে পারে না কখন স্নেহের সীমানা পার হয়েও অন্ধ প্রশ্রয়ের দিকে পা বাড়াচ্ছে। আরিয়ার এক চিলতে হাসি ওর আকাশে জ্যোৎস্না নামায়, আবার মেয়েটার চোখের এক ফোঁটা জল ওকে কষ্টের সাগরে ডুবায়। আর আরেকটা ভয় আছে আরিয়ার চোখে মায়ের স্থান হারানোর। সেই হারানোর ভয়টাই সানাকে থামিয়ে দেয়। নিজেও শাসন করে না, কেউ করলেও মানতে পারে না। একদিকে ভালোবাসা আর অন্যদিকে আরিয়াকে হারিয়ে ফেলার আতঙ্ক। এই দুই অনুভবের জাতাকলে পিষ্ট হয়ে মা হিসেবে সানা শাসন করার ক্ষমতাটা যেন হারিয়ে গেছে। ঠিক তখনই আকাশ ঘরে ঢুকলো। সানার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, কাদা শেষ? সানার গলা ভারী। তুমি তো চাও না আমি হাসি, তাই তো অত কঠিন কথা বললে। আকাশ ধীরে বলল, দুঃখিত। মাথা গরম হয়ে গিয়েছিল সানা। বিশ্বাস করো আমি চাই তুমি বোঝো। সানা তাকালো না, গর্তমি করে বলল, কি বুঝবো? আকাশ একটু এগিয়ে এসে সানার পাশে গা ঘেঁষে বসল। আজ আরিয়া যা করেছে সেটা ঠিক না। শুধু আজ না, রুহামার সাথে এরকম করে। বাসায়ও খুব বেয়ারা আচরণ করে, তুমি বোঝো না। সানার সঙ্গে সঙ্গে বলল, আরিয়া বাচ্চা, ভুল করতেই পারে। ভুল করতে পারে ঠিক আছে, কিন্তু ও তো বেয়াদব হয়ে যাচ্ছে। বুঝতে পারছে না যা করছে তা ভুল। তুমি কেন অন্ধ মায়ের মতো করছো? সন্তানকে ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা ক্ষতিকর। সানা এবার তাকালো, চোখের দৃষ্টিতে রাগ আর কষ্ট মিশে। তাই বলে তুমি ওকে মারবে? আকাশ থামলো। আর কি করার ছিল? আগে থেকে বুঝিয়ে বললে আজ মারার প্রয়োজন হতো না। আর আমি মারিনি, শাসন করেছি, যেটা তুমি কখনোই করো না। বাচ্চারা হলো মাটির মতো, এদের গড়তে হয়। সানা, তুমি ভালোবাসায় অন্ধ হয়ে নিজের বাচ্চার ক্ষতি করছো। সানা কাঁপা গলায় বলল, আমার কষ্ট তুমি বুঝতে পারবে না। কি বুঝবো না? সানা এবার সব চেপে রাখতে পারলো না। আমি যদি ওকে বকাঝকা করি, যদি ও আমাকে অপছন্দ করে ফেলে, যদি কখনো বলে তুমি আমার সৎমা তাই এরকম করো। হঠাৎ ঘরটা নিঃশব্দ হয়ে গেল। ঘড়ির টিকটিক শব্দটা যেন কানে পীড়া দিতে লাগলো। আকাশ একটু অবাক হয়ে স্তম্ভিত। মানে? সানার চোখ নামিয়ে বলল, ও আমার নিজের মেয়ে না। এই কথাটা বলতেই গলা ভেঙে গেল কান্নায়। আমি চাই না কেউ কখনো বলুক আমি সৎমা। আমি চাই না আরিয়া কখনো মনে করুক আমি ওকে কম ভালোবাসি। আকাশ ধীরে ধীরে সব বুঝল। পাশ থেকে সানাকে জড়িয়ে নিল। তুমি তাই ওকে সব কিছুতে ছাড় দাও, প্রশ্রয় দাও, এভাবে ওকে জয় করতে চাও, ওর ভালো মা হতে চাও? সানা চুপচাপ মাথা নাড়ল। আকাশ দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে বলল, শোনো সানা, মায়ের ভালোবাসা মানে শুধু আদর না, কখনো ভালোবাসা মানে শাসনও। বাচ্চাকে ভালো আর মন্দের তফাৎ মা ছাড়া কে বুঝাবে বলো? আজ যদি ও রাহিলের আঘাত লাগতো, বড় কিছু হয়ে যেত। সানা চুপ। আকাশ আবার বলল, আমরা যদি ওকে না থামাই, উল্টো ওর পক্ষ নেই।
ও ভাববে এটা ঠিক, তারপর একদিন এমন কিছু করবে যেটা আমরা কেউ সামলাতে পারবো না। সানার চোখ আবার ভিজে উঠল, বুঝতে পারলো আকাশ ঠিক বলেছে। তাহলে আমি কি করব? আকাশ ধীরে বলল, শুধু মা হও, শুধু ভালোবাসার না, দায়িত্বেরও। দুনিয়া কি বলল বা আরিয়া কি ভাববে এসব ভুলে যাও। আকাশ সানার গালে শব্দ করে একটা আদর দিয়ে দিল। কিছুক্ষণ নীরবতা, তারপর সানা ফিস করে বলল, আমি পারবো তো? আকাশ হালকা হাসলো, আমরা পারবো। আর একটা কথা, আরিয়াকে শাসনের নামে মারা যাবে না, বুঝিয়ে বলতে হবে। তারপর আরিয়াকে ডাকলো আকাশ, যে কিনা গাল ফুলিয়ে দাদির ঘরে বসেছিল। আরিয়া, এদিকে এসো। আকাশ হাত বাড়িয়ে দিল। আরিয়া আস্তে আস্তে এগিয়ে এলো, চোখ নামানো। আকাশ নরম গলায় বলল, আজ তুমি যা করেছো সেটা ঠিক না। কাউকে ধাক্কা দেয়া খারাপ, বুঝেছ? বাবাও সরি, আর কখনো মারবো না। আরিয়া মাথা নাড়ল, তারপর বাবাকে জড়িয়ে ধরল। সানা মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, তবে ভুল করলে আমি বলবো, কারণ আমি তোমার মা। তুমি আর এরকম করবে না। আরিয়া তাকালো, সানার গালে চুমু খেয়ে বলল, আচ্ছা। শব্দটা ছোট্ট, কিন্তু এতে আকাশ আর সানা ভরসা পেল। বৃহস্পতিবার বিকেলে রেনু, রুবিনা, সিদ্দিকা আর রাখি বসে বসে ছবি দেখছে। মাস 2 আগে রাকিব আর রিয়াদ, রুবিনা সিদ্দিকার বড় 2 ছেলে, সপরিবারে বেরিয়ে গেছে। সেসব ছবি আর সে সময়ের স্মৃতি রোমন্থন করছিলেন। বেশ আনন্দের দিন কেটেছে সবার। রাখি উঠে রাহেলের নাস্তা বানাতে গেল। রাহেল দাদির কোলে শুয়ে কার্টুন দেখছে। মিনা কার্টুন দেখতে দেয় না বলে রেনু অশুদ্ধ ভাষা খুঁজে খুঁজে কলকাতার একটা কার্টুন ছেড়ে দিয়েছে, ঠাকুমার ঝুলি। সেখানে শাকচুন্নির কার্টুন দেখে ভয় না পেয়ে হাসছে রাহিল। রুবিনা সিদ্দিকা নাতির মাথায় হাত বুলিয়ে কি এক প্রশান্তি পাচ্ছেন। এই বয়সে এই নাতি যেন ওনার সব ভালোবাসা জয় করে নিচ্ছে। শোন রেনু, বলেন মা, তুই কখনো এদের ছেড়ে যাবি না। হয়তো আমি স্বার্থপর হচ্ছি, কিন্তু মা কি বলেন এইসব? আমি কোথাও যাব না, শরীর কি খারাপ লাগছে? রুবিনা সিদ্দিকা হাসলেন, কিন্তু আজ মন অদ্ভুত উদাস আর চঞ্চল হয়ে আছে, অস্থির লাগছে শুধুই। সে রাতে রুবিনা সিদ্দিকা তাহাজ্জুদ পড়লেন, তেলাওয়াত করলেন, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষজনকভাবে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং প্রবেশ করো আমার জান্নাতে। মন অসম্ভব রকমের বেকুল হয়ে উঠল, বুকের বাঁ পাশে ব্যথা উঠল। মনে হলো আজ আরবি হিসেবে শুক্রবার। কবি আল মাহমুদের স্মৃতির মেঘলা ভোরে কবিতাটার কয়েকটি লাইন মনে হলো। কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেশতা এসে যদি দেয় যাওয়ার তাগিদ, অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে, ভালো মন্দ যা ঘটুক মেনে নেমো, এ আমার ঈদ। রুবিনা সিদ্দিকার ঈদ চলে এলো সেদিন খুব ভোরে, যখন ফজরের আজান দিচ্ছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিজের রবের কাছে প্রত্যাবর্তন করলেন ঘুমের মাঝেই। মুখের মৃদু হাসি সাক্ষ্য দিচ্ছিল এটা যবনিকা না, বরং আরেকটা জীবনের শুরু হলো। রুবিনা সিদ্দিকা চলে যাওয়ার পর বাড়িটা যেন হঠাৎই করে ফাঁকা হয়ে গেল। সব কিছু আছে শুধু, কিন্তু কোথাও মা নেই। সবচেয়ে বেশি ভেঙে পড়ল রাফিন। কখনোই কান্না করে না সামনে, এমনকি গোপনেও, কিন্তু এভাবে চুপচাপ হয়ে যাওয়াটাই ভয়ঙ্কর। অফিসের কাজে নিজেকে ব্যস্ত রাখে। শুক্রবার শনিবার এই 2 দিন মায়ের কবরের সামনে চুপচাপ বসে থাকে। রেনু নিজেকে দ্রুত সামলে নিয়েছে। মনে হয় যেন রুবিনা সিদ্দিকা যাওয়ার আগে অদৃশ্যভাবে একটা দায়িত্ব দিয়ে গেছে রেনুকে, সবাইকে দেখে রাখিস। রেনু নিজের কান্নাগুলো জমা রাখে রাতের জন্য, দরজা বন্ধ করে, আলো নিভিয়ে জাভেদের বুকে শুয়ে চুপচাপ কাঁদে, কিন্তু দিনের বেলায় সংসার চালায়, সবার খেয়াল রাখে। আর রাখি দ্বিতীয়বার মা হারিয়েছে। এই শূন্যতাটা ওর কাছে নতুন না, তবু প্রতিবারই একই রকম ব্যথা। সবচেয়ে ছোট যে রাহিল, সেও মাঝে মাঝে হঠাৎ বলে ওঠে, দাদি কই? এই একটা প্রশ্নে ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। রেনু সবার সামনে চোখের জলে অপ্রস্তুত হয়। রাখিও ভেঙে যায়। 2 মাস কেটে গেছে, কিন্তু রাফিন এখনও ঠিক হতে পারেননি। তেমন এক শুক্রবার বিকেলে রাফিন চুপচাপ বসেছিল ড্রয়িং রুমে, চোখ ফোনে, কিন্তু মন কোথাও নেই। রেনু অনেকক্ষণ ধরে দেখছিল, শেষমেশ ধৈর্য হারালো। এইভাবে আর কতদিন চলবি তুই? রাফিন তাকালো। কি? রেনুর গলা শক্ত। এই যে সব কিছুর প্রতি উদাস হয়ে থাকি, সেটা কি? রাফিন বিরক্ত হলো। আমি উদাস না। তাহলে কি? রাফিন চুপ।
রেনু এবার সামনে এসে দাঁড়ালো। তুই অফিসে যাস, এসে চুপচাপ বসে থাকিস, রাহিল তোর কাছে গেলে কোলে নেস না, কথা বলিস না, শুক্রবার আর শনিবার ছেলেটা তোর সঙ্গ চায়, তুই বুঝিস না? রাফিন এবার চোখ তুলল, চোখ লাল। আমি মাকে ভুলতে পারছি না আপা। রেনুর বুকটা কেঁপে উঠল, কিন্তু নিজেকে শক্ত রাখলো। ভুলবি না, মনে রেখেই সব পারতে হবে। অন্য সবাইকে পারছে না। রাফিন হালকা রেগে গেল। সবাই একরকম না। রেনুবার পাশে বসলো। মা কি চাইতো বলতো? রাফিন চুপ। রেনু ধীরে ধীরে বলল, মা কি চাইতো তুই এভাবে ভেঙে পড়িস? মা চায় আমরা সবাই ভালো থাকি, সুখে থাকি। রাফিনের চোখে পানি চলে এলো। রেনু বলল, তুই যদি এমন করিস, এই সংসার কে সামলাবে? রাহিলকে দেখিস, ও কাকে দেখে বড় হবে? বাচ্চাটা আমাদের মায়ের কলিজা ছিল, ওকে অবহেলা করিস না। এবার কথাটা যেন সোজা বুকে গিয়ে লাগলো। রাফিন ফিসফিস করে বলল, আমি চেষ্টা করছি। রেনু ধীরে বলল, চেষ্টা না, করতে হবে। ঠিক তখনই রাহিল ছুটে এলো। মা বমি করছে। ওটা যখন ছুটে গেল রাখি, তখন বাথরুমের বেসিন ধরে দাঁড়িয়ে দুর্বল গলায় বলল, আমি ঠিক আছি। রাফিনের হাত কাঁপছে। তুমি ঠিক আছো? এই অবস্থা কেন? ডাক্তার ডাকি? রাখি হালকা হাসলো, চোখে জল। আমি ঠিক আছি, ডাক্তার ডাকা লাগবে না। তবে এই কষ্টের মাঝে তোমাকে বলতে পারিনি রাফিন, আমাদের আর একটা অংশ দুনিয়ায় অভিষেকের অপেক্ষায়। ঘরটা নিস্তব্ধ, তারপর কষ্টগুলো যেন স্বস্তিতে বদলে গেল। রাফিন চুপ করে তাকিয়ে আছে পেছনে রেনু। দুইজনের চোখে পানি, কষ্টের সাথে এক ফোঁটা আলো যেন ওদের জড়িয়ে নিল। রাতের বেলা বাড়ির উঠোনে দোলনায় রাখি আর রাফিন পাশাপাশি বসে আছে। দোলনা হালকা দুলছে, চারপাশে নীরবতা। রাখি ধীরে বলে, শোনো। এইবার তোমার গায়ে সেই গন্ধটা পাচ্ছি না। রাফিন একটু হেসে ফেললো। কতদিন পর? কোনটা? রাখি তাকালো। ওই আগেরবার যেমন একটা আলাদা গন্ধ পেতাম। রাফিন আকাশের দিকে তাকালো, মুখটা উজ্জ্বল। তারপর খুব আস্তে বলল, হয়তো এবার একটা মেয়ে আসবে, আমাদের মা হবে। রাখির ঠোঁটে মৃদু হাসি, চোখ ভিজে উঠল। দুজনে চুপ হয়ে গেল। এক কোনায় দুইটা কাঠগোলাপের গাছ হালকা বাতাসে দুলছে। ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো জাভেদের গলা। রাহিলকে গান শোনাচ্ছে মৃদু কাপা সুরে। ওই আকাশের তারায় তারায়, চাঁদের জ্যোৎস্নায়, ঝিরিঝিরি কাঁপন তোলা উদাসী হাওয়ায়, আমার হৃদয়ে জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে, হৃদয়ে ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। রাখি ধীরে রাফিনের হাত ধরল। রাফিন শক্ত করে ধরে রাখলো। দুইজনেরই চোখ কাঠগোলাপের দিকে। মনে হলো কোথাও খুব কাছে রুবিনা সিদ্দিকা এখনও আছেন, ওদের অনুপ্রেরণা হয়ে ওদের কাঠগোলাপের সংসারে। সমাপ্ত। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লেগেছে, বিশেষ করে রুবিনা সিদ্দিকার চরিত্রটা আমার কাছে অনেক ভালো লেগেছে। দুপুরে নতুন গল্প আসবে। এই গল্পটা দেখা শেষ হলে অবশ্যই নতুন গল্প আপনারা দেখবেন। এবার একটা ফাটাফাটি গল্প আসবে। প্লিজ কথা দেন নতুন গল্প দেখবেন। কারা কারা নতুন গল্প দেখবেন কমেন্টে জানান। এই গল্পটা কেমন হয়েছে তাও কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।